আপনারা সবাই জানেন আমরা জুলাই অভ্যুত্থানের একটি বছর পার করলাম। যে আশা আকাঙ্ক্ষা এবং স্বপ্ন নিয়ে আমরা জুলাই অভ্যুত্থান করেছি, আজ এক বছর পর সেখানে দাঁড়িয়ে আমরা কি ভাবছি, কি দেখছি, আর কি অপেক্ষা করছে আমাদের জন্য, সেটা নিয়েই কথা বলবো আজকের এই বিশেষ পর্বে। এবং বিশেষ পর্বে আজ যাকে আমি আমন্ত্রণ জানিয়েছি কবিতার সাথে, আপনারা দেখতে পাচ্ছেন আসিফ এন্তাজ রবি, একজন সাংবাদিক, লেখক এবং অ্যাক্টিভিস্টকে বলা যায় তোমাকে? অ্যাক্টিভিস্ট বলা উচিত না, তারপর হয়ে গেছে আর কি। আচ্ছা, না আমি দেখেছি যে তোমার অনেক বলার আছে, শুধুমাত্র সাংবাদিকতাই যে তুমি করো সেটা নয়, তুমি তোমার নিজের ভাবনাগুলো এবং কিছু বক্তব্য তুমি রাখতে চাও, কি করলে ভালো হবে দেশের বা কোন দিক দিয়ে আমরা যাচ্ছি সেই বিষয়ে তুমি যথেষ্ট সোচ্চার। তো এই প্রসঙ্গে আমি তোমার কাছে প্রথম যে প্রশ্নটা রাখতে চাই রবি, সেটা হচ্ছে জুলাই বিপ্লবের 1 বছর হলো। 1 বছর নিয়ে যদি এক কথায় জিজ্ঞেস করি, আমরা কি সফল না আমরা ব্যর্থ, আমরা কোথায় দাঁড়িয়ে আছি? এক কথায় যদি এই প্রশ্নের উত্তর দেই, তাহলে আমি এইভাবে বাক্যটা বলবো যে জুলাই আন্দোলন সফল এবং জুলাই আন্দোলন এখন পর্যন্ত ব্যর্থ। আচ্ছা, তো একটু কি বলা যাবে যে জুলাই আন্দোলনটা সফল কিভাবে হলো আর ব্যর্থ কিভাবে হলো? হ্যাঁ, মানে জুলাই অভ্যুত্থান যে লক্ষ্যে হয়েছিল তার মধ্যে তো একটা বড় লক্ষ্য ছিল শেখ হাসিনার পদত্যাগ। এই যে আমাদের ঘাড়ের ওপর প্রায় 16 বছর যাবৎ একটা শাসন ব্যবস্থা, যেটাকে মাফিয়া শাসন ব্যবস্থা ছাড়া আপনি অন্য কোনো টার্মিনোলজি ইউজ করতে পারবেন না, সেই মাফিয়ার সর্দার শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা, তাদেরকে কিন্তু সরানোর জন্য বাংলাদেশে অনেকগুলো গণতান্ত্রিক আন্দোলন হচ্ছে এবং তিনি অবিশ্বাস্য নৃশংসতার মধ্য দিয়ে সেই আন্দোলনগুলো দমন করেছেন। এবং সেই অবিশ্বাস্য নৃশংসতাগুলো হচ্ছে পৃথিবীতে যত ধরনের নৃশংসতা আছে, ক্রসফায়ার, গুম, হঠাৎ করে মানুষকে তুলে নিয়ে যাওয়া, মানুষের বিরুদ্ধে গাদাখানেক মামলা দেয়া, তাদের বাড়িতে হামলা করা, তাদেরকে ঘর বাড়ি ছাড়া করা এবং একটা রাজনৈতিক কর্মীর গোটা পরিবারকে তছনছ করে দেয়া। যতগুলো আর্ট আছে উনি সব কয়টা আর্ট প্রয়োগ করেছেন বিরোধী মতকে বা ভিন্ন মতকে দমন করার জন্য। উনি যে কেবল বিরোধী মতকে দমন করেছেন তা না, উনার মতের সাথে মিলে নাই হয়তো কোনো পলিটিক্যাল ভোকালের পলিটিক্যাল আইডিওলজি অনেকটা ওনার মতোই ছিল, কিন্তু হয়তো একটা দুইটা বাক্যে বা একটা দুইটা শব্দে ওনার পছন্দ হয়নি, উনি তাদেরকেও দমন করেছেন। এবং দমন করার জন্য উনি এই টুলগুলো যেমন ব্যবহার করেছেন, আবার একই সাথে ইনস্টিটিউটগুলো ব্যবহার করেছেন, যেমন বিচার বিভাগ, মিডিয়া, আমলাতন্ত্র, সব কিছুকে উনি তোলপাড় করে ধ্বংস করে উনি এমন একটা শাসন ব্যবস্থা তৈরি করেছিলেন যেখানে উনার কথাই প্রথম কথা, উনার কথাই শেষ কথা, এই কথার বাইরে আর কোনো কিছু নাই। এবং দুর্নীতি বা অন্যান্য যে অপশাসনের জায়গাগুলো ছিল সেগুলোর কথা নাই বা বললাম। তো যেটার কারণে জুলাই অভ্যুত্থানকে সফল বলা যায়, সেইটার একমাত্র কারণ হচ্ছে যে তিনি বললেন পালাবো না, শেখ হাসিনা পালায় না, কিন্তু উনাকে আমরা দেখলাম অত্যন্ত ভীরুভাবে কাঁপতে কাঁপতে উনি হেলিকপ্টার বা ওই কি সামরিক যুদ্ধ বিমান ওইটাতে উঠে বসলেন এবং কেবলমাত্র ওনার এই তথাকথিত লক্ষ কোটি সমর্থক, ওনার তথাকথিত হাজার হাজার আওয়ামী লীগ কর্মী সবাইকে দেখে উনি উনার একমাত্র ছোট বোন, যিনি ওনার পরিবারের মেম্বার, আবার সেই ছোট বোনের একজন আত্মীয়, দেবন নাকি জানো, জেনারেল তারেক সিদ্দিকী, যিনি তার সকল অপকর্মের একজন বড় হোতা ছিলেন, আত্মীয়তার কোঠায়, তিনিও তার সাথে প্লেনে জায়গা পেলেন, উনি চলে গেলেন। এই জায়গাটাই আপনি বলতে পারেন যে জুলাই অভ্যুত্থান সফল। ব্যর্থতার গল্প তো বলে শেষ করা যাবে না। ব্যর্থতার প্রধান গল্প হচ্ছে যে জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তি আজকে হচ্ছে, আজকে 5ই আগস্ট। গত 1 বছরে বাংলাদেশে কি কি ঘটনা ঘটছে, গত 1 বছরে বাংলাদেশে ঠিক সেই ঘটনাগুলোই ঘটছে যে ঘটনাগুলো আমরা কোনো দিন চাইনি যেগুলো ঘটুক।
আমরা দেখছি যে যে তরুণ নেতারা আমাদের সামনে আসার আলো নিয়ে আসার কথা, তারা দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে, উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে, অতি কথনের অভিযোগ আসছে, একটা অপশাসন চলছে, মবক্রেসি চলছে, আমাদের ইনস্টিটিউটগুলো এখনো ঠিকভাবে কাজ করছে না। সবচেয়ে বড় কথা, শেখ হাসিনা এবং তার হোতাদের, তার সঙ্গী সাথীদের যে বিচারিক প্রক্রিয়া, সেই বিচারিক প্রক্রিয়াটা শুরু হয়েছে, কিন্তু আমরা সেই বিচারিক প্রক্রিয়াটাকে এখনো আন্তর্জাতিক মানদণ্ডে ঠিক কোন জায়গায় ফেলবো এটা আমরা এখনো জানি না। আচ্ছা, সাফল্য আর ব্যর্থতার কথা যখন এলো, এখানে আমার নিজস্ব একটা মতামত আছে। আমি যে আশা নিয়ে আমরা দেখেছিলাম নতুন নেতৃত্ব এসেছে, যারা এই জুলাই অভ্যুত্থানটা ঘটালো, যারা নেতৃত্বে ছিল, বাংলাদেশের সর্বস্তরের জনগণ এটার পেছনে এসে দাঁড়িয়েছিল এবং প্রত্যেকটা দল এটার পেছনে ছিল, সর্বস্তরের মানুষ ছিল। কিন্তু আমাদের একটা আশা ছিল যে এই বুঝি আমরা আমাদের ওই ট্রেডিশন থেকে বের হয়ে আসছি, আমাদের গতানুগতিক রাজনীতি থেকে আমরা বের হয়ে আসবো, একটা নতুন একটা আমরা স্বপ্ন, একটা নতুন গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা দেখতে পাবো। সেই প্রক্রিয়াটা আমার কাছে কেন যেন মনে হলো যে নেতাদেরকে আমরা দেখলাম, যে তরুণদেরকে আমরা দেখলাম, টকবগে তরুণ যারা জীবনের আনন্দ নিয়ে কাজে ঝাঁপিয়ে পড়েছে এবং দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াটা ফেরত নিয়ে আসার চেষ্টা করছে, সেই তাদেরকে আমরা দেখলাম যে আবার মব জাস্টিসের সাথে আবার জড়িত হয়ে যাচ্ছে। যে এই যে নতুন একটা সংস্কৃতি তৈরি হলো, আমরা কি এই পরবর্তী প্রজন্ম কি আমরা এগুলো মব করতে করতেই যাব? আমরা আমাদের দেশের এই শাসন, রাজনীতি, গণতান্ত্রিক প্রক্রিয়া বা সুশাসন, একটা দেশ গড়তে আমাদের কি এই মব সংস্কৃতিটা কি, এটা কি চলতে থাকবে কিনা? ছোটদের ব্যাপারে পরে কথা কই, ঠিক আছে? আগে বড় দেশ ধরিয়াকে, আগে পালের গোদাটাকে ধরি। আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনূস, আপনি চিন্তা করে দেখেন, প্রফেসর মোহাম্মদ ইউনূস যখন 5ই আগস্ট বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে গেল, তারপর তো দেশে একটা ভয়াবহ শূন্যতা তৈরি হলো যে রাষ্ট্রের প্রধানকে। তখন প্রফেসর ইউনূস প্যারিসে, শুধু উনার জন্য, কেবলমাত্র উনার জন্য গোটা জাতি 3 দিন অপেক্ষা করবে। উনি আসবেন, উনি শপথ নেবেন, উনি রাষ্ট্রের হাল ধরবেন। উনার জন্য 3 দিন অপেক্ষা করা হলো। বাংলাদেশ তো বটে, পৃথিবীর অন্য কোনো দেশের ইতিহাসে নাই যে একজন ব্যক্তির জন্য একটা গোটা রাষ্ট্র 3 দিন অপেক্ষা করে আছে এবং 3 দিন সরকার শূন্য অবস্থায় আছে। উনি আসার পর এই মহান মানুষটা কি করলেন? উনি আসার পর ওনাকে দেখলাম এয়ারপোর্টে, তারপর দেখলাম একটা উপদেষ্টা পরিষদ গঠন করা হইল এবং সেই প্রথম উপদেষ্টা পরিষদে উনার পছন্দের অন্তত 2 জন লোককে নিয়োগ দেওয়া হলো। একজনকে পুরো পূর্ণ উপদেষ্টা, আরেকজনকে একটা বিশেষ ক্ষমতায় দেওয়া হলো এবং 2 জনের ব্যাকগ্রাউন্ড হচ্ছে গ্রামীণ ব্যাংক। তাহলে এই যে আমাদের এই মহান নেতা, তার ব্যাপারে 2টা কথা আছে। 1 নম্বর কথা হচ্ছে যে উনি এই নতুন বাংলাদেশে ছেলেপেলেরা যে বাংলাদেশের নাম দিয়েছে বাংলাদেশ 2.0, ওই 2.0তে এসে উনি কি কাজটা করবেন? উনি প্রথমে উনার পরিচিত লোকজনকে চাকরি দিলেন, অথচ উনি সারা দুনিয়া জুড়ে লেকচার দিয়ে বেড়ান যে তোমরা চাকরি করো না, তোমরা অন্টারপ্রনার হও, হ্যান হও, ত্যান হও। এরপর উনি যখন আরো টিম বিল্ডিং করতে থাকলেন, ওনার ভাতিজাকে, অপূর্ব খুবই ভালো ছেলে, তাতে কোনো সন্দেহ নাই, তাকে নিয়োগ দিলেন। আরো গ্রামীণের সাথে যারা যুক্ত আছে তাদেরকে উনি নানান জায়গায় নিয়োগ দিলেন। সো এই উনি একটা খুবই বাজে দৃষ্টান্ত স্থাপন করলেন সিনিয়র হিসেবে বা বাংলাদেশের রাষ্ট্রের নেতা হিসেবে। একটা ভালো দৃষ্টান্ত উনি, যে দৃষ্টান্তটা উনি খুব ভালোভাবে স্থাপন করতে পারতেন, সেখানে উনি সবচেয়ে খারাপ দৃষ্টান্ত স্থাপন করলেন। ঠিক শেখ হাসিনার প্লেবুক অনুসারে, শেখ হাসিনা যে প্লেবুক দেখে রাষ্ট্র চালাইতো, উনি ঠিক ওই একই প্লেবুকে রাষ্ট্র চালানো শুরু করলেন। 2 নম্বর কথা হচ্ছে এই লোকটা এখন পর্যন্ত, আজকে 1 বছর, এখন পর্যন্ত নির্বাচনের একটা সুনির্দিষ্ট তারিখ ইংল্যান্ডে। আমরা তো শুনতে পেলাম
যে নির্বাচনের ইস্তেহার ঘোষণা করা হবে খুব শীঘ্রই, কিন্তু জুলাই সনদ ঘোষণা করা হলেও সেটি তো আমরা এখনো দেখছি না। এটার কারণটা কি? জুলাই আপনি আমাকে বলেন, জুলাই সনদ এটা ঘোষণা করতে 1 বছর লাগে? এইটা কি মানে এটা কি এমন একটা কাজ যে জুলাই সনদ ঘোষণা করতে 1 বছর লাগে? উনি নেতৃত্বটা আসলে কিভাবে দিচ্ছেন বলেন তো? উনার আসলে নেতৃত্বেরও সমস্যা না, উনার মূল যে সমস্যা, উনি কোনোদিন বাংলাদেশে দেখেন, উনি পৃথিবীর একটা বড় বড় বিষয় নিয়ে কথা বলেন, উনি জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলেন, কার্বন ইমিশন নিয়ে কথা বলেন, দারিদ্র্য নিয়ে কথা বলেন, কিন্তু বাংলাদেশ ছিল মানবাধিকার হরণের একটা হাব, একটা ক্ষেত্র। উনি জীবনে কোনোদিন বাংলাদেশে যে মানবাধিকার হচ্ছে, বাংলাদেশের লঙ্ঘন হচ্ছে, মানবাধিকারের যে লঙ্ঘনটা হচ্ছে, থ্যাংক ইউ ফর কারেক্টিং মি, উনি এইসব ব্যাপারে কোনোদিন একটি শব্দ, একটি বাক্য উচ্চারণ করেন। অথচ উনাকে যখন শেখ হাসিনা টার্গেট করলো, উনি কিন্তু অন্যদের জন্য দাঁড়ান নাই। উনি কিন্তু অন্য বিএনপির নেতাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, অনেক নেতা নেত্রীদেরকে মেরে ফেলা হয়েছে, বাংলাদেশের অনেক সাংবাদিককে জেলে যেতে হয়েছে, এক সাংবাদিক দম্পতিকে তাদের ঘরে জবাই করে মেরে ফেলা হয়েছে, আরো অনেক কিছু ঘটছে। উনি কারো পক্ষে একটা লাইন বলেন নাই। অথচ উনি যখন শেখ হাসিনা যখন উনাকে টার্গেট করলো, উনি কিন্তু দেখলেন যে উনার পাশে গিয়ে আসিফ নজরুল দাঁড়ালেন, শহীদুল আলম দাঁড়ালেন, সবাই গিয়ে কিন্তু দেশের অন্যান্য মানুষ উনার পাশে দাঁড়ালেন। উনার যদি এই কৃতজ্ঞতা বোধ থাকতো, উনি বোধহয় ক্ষমতায় প্রথমে এসে যেটা বলতেন যে উনি একটা জাতিকে একটা দিক নির্দেশনা দিতেন। ধরেন শেখ হাসিনা সারাদিন কি কাজ করতো প্রধানমন্ত্রী হিসেবে, আমরা কিন্তু জানতাম। আমরা জানতাম যে শেখ হাসিনা আজকে এতগুলা মিটিং করতেছে, এর সাথে দেখা করতেছে, হোক সেটা তার পার্টির নেতা কর্মী বা পুলিশের সাথে কথা বলতেছে, সেনাবাহিনীর সাথে কথা বলতেছে, গোয়েন্দা সংস্থার সাথে কথা বলতেছে। তিনি সারাদিন কি করেন? উনি যে ধরেন সকালে উনি সকাল 10টায় বা 9টায় অফিস শুরু করেন, বা বিকাল 5টা পর্যন্ত উনি অফিসে, এই সময়টা উনি কি করেন আসলে বলেন তো? আমি তো দেখি যে কিছু বিদেশি লোকজন তাদের সাথে উনি মিটিং করেন, তাও তো সেই এমন তো না যে বিদেশি লোকজন প্রতিদিন বেলায় এসে তারা ওইখানে বসে থাকে, এমন তো না ব্যাপারটা। তারা কালে বদলে আসেন। বাকি সময় উনি কি করেন? উনি কি দেশ নিয়ে ভাবেন? ওনার অবশ্যই দেশ নিয়ে ভাবার অধিকার আছে, তো সেই ভাবনাটা তো আমাদের সাথে শেয়ার করতে হবে। এই যে যেমন ধরেন আমি আপনার বাসায় আইছি, এখন আপনি আমারে চা খাওয়াবেন, বিস্কুট দিবেন, নুডলস দিবেন, ভাত দিবেন নাকি মশারি দিবেন, এটা ডিপেন্ড করে কখন, যখন আমি আপনাকে ক্লিয়ারলি বলবো যে কবিতা আপা আমি আপনার বাসায় আসছি 5 দিনের জন্য, আপনি সেই অনুযায়ী প্রিপারেশন নেবেন। উনি যে কত দিনের জন্য আসছেন এটা কিন্তু উনি এখনো ক্লিয়ার করে বলতেছেন। ফলে কি হচ্ছে, উনি একটা 18 মাসের কথা বলছে, আপনি আমাকে কাউন্টার দিতে পারেন, উনি 18 মাসের একটা কথা বলছেন, কিন্তু উনার এই বলার মধ্যে না ওই চোখটা নাই। না, আমরা তো শুনেছি যে উনি যেটা আর একটা দিনও অপেক্ষা করবেন না, ফেব্রুয়ারিতে যে ইলেকশন দেবেন তার একদিনও তিনি বলেছেন যে তিনি এর বাড়াবেন না। উনার গলায় কি আপনি সেই জোরটা পেয়েছেন? তো ফ্র্যাঙ্কলি বলেন তো, উনি যদি এই ঘোষণা দিয়েই থাকেন বা দেশের মানুষ যদি ওনার এই ঘোষণায় বিশ্বাসী করে, তাহলে এটা নিয়ে কথা বলতে পারেন। হ্যাঁ, তার মানে তিনি আমাদেরকে কনভিন্স করতে পারেননি যে আমরা তার কথা বিশ্বাস করব। কনভিন্স কি? উনি বলতেছেন যে আমি নির্দিষ্ট সময়ে একটা দিন বেশি থাকবো না। তো এই নির্দিষ্ট সময়টা কবে স্যার? ওইটা কি ফেব্রুয়ারির 18 তারিখ? ওইটা কি 17 তারিখ? ওইটা কি 15 তারিখ? ওইটা কি 8 তারিখ? ওইটা কি 12 তারিখ? ওইটা কয় তারিখ স্যার? আপনি বললেন যে না রবি তোমার বাসায় আসছি, এসে আমি একটা দিনও বেশি থাকবো না, এই বলে আপনি থাকা শুরু করলেন। আমি বুঝতে পারছি না যে আপনি কতদিন থাকবেন। তা আপনি কিন্তু বারবার বলছেন আমি একটা দিনও বেশি থাকবো না। এবং প্রফেসর ইউনূসের মতো পশ্চিমা সংস্কৃতিতে বড় হওয়া, শিক্ষিত, উনি পশ্চিমা দেশে ভ্রমণ করেন, তারা জানেন প্রফেসর ইউনূস আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের চাইতে উনি সবচেয়ে ভালো জানেন যে সারা বিশ্ব কিভাবে টু দ্য পয়েন্ট কথা বলে, তারা এইসব ব্যাপারে কতটা ট্রান্সপারেন্ট থাকে, আগামী 5 বছর কোথায় কি হবে পুরো বিশ্ব সেটা রাষ্ট্র, বিশেষ করে স্টেট লিডাররা কিভাবে সেটা ডিসক্লোজ করে। আচ্ছা, আমি যে প্রশ্ন করেছিলাম তোমাকে সেই প্রশ্নে ফেরত যেতে চাই। আমাদের মব সংস্কৃতি নিয়ে একটু বলো, যে এটা হচ্ছেটা কি, এটার শেষ কোথায় এবং আমরা আসলে কোথায় যাচ্ছি?
আমাদের একটা কি আমরা খুব ধোঁয়াশা ভবিষ্যৎ দেখতে পাচ্ছি বাংলাদেশের জন্য এই মুহূর্তে। 1 বছরে যে আমাদের যে প্রত্যাশা ছিল, যে আশা নিয়ে, যে স্বপ্ন নিয়ে এই জুলাই অভ্যুত্থানটা ঘটেছিল, আমরা কি মানে কোনো পথ অতিক্রম করতে পেরেছি কিনা? আমাদের স্বপ্নের সেই জায়গাগুলোর কোনো পথকে আমরা এখনো অতিক্রম করতে পেরেছি? এর সাথে এসে যুক্ত হয়েছে যে মব সংস্কৃতিটা, এটা ভীত সন্ত্রস্ত মানুষ এবং এই চাঁদাবাজি। মবেরটা বলি, মবেরটা দেখেন, আমরা প্রথম মব সংস্কৃতি বড় আকারে প্রয়োগ দেখতে পারলাম হচ্ছে যখন বাংলাদেশের আনসার ও বিডিপি এই বাহিনী যখন প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করলো তাদের কিছু দাবি দেওয়ার জন্য, এবং সেই সময় অতি উদ্ভট সব দাবি দাওয়া নিয়ে বিভিন্ন গ্রুপ প্রধান উপদেষ্টার কাছে গিয়েছে। তারাই শুরু করেছে যে আনসারের এই গ্রুপটা, তারা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করল। তো ঘেরাও করার পর এই আনসারদেরকে দমন করার জন্য বা আনসারদেরকে শান্ত করার জন্য কিংবা বাসভবন যে ঘিরে রাখছে এই বিষয়টাকে সুরাহা করার জন্য রাষ্ট্র নিজে থেকে, রাষ্ট্র বলতে আমি প্রফেসর ইউনূস এবং তার দলবল এবং মন্ত্রিসভা এবং ইনক্লুডিং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে রেফার করছি, তারা কি করলো, তারা হাসনাতদেরকে ডাকলো। তখনও কিন্তু এনসিপি গঠিত হয় নাই, তারা হাসনাতদেরকে ডাকলো, ডেকে বলল যে তোমরা এই জিনিসটা সুরাহা করো, এবং হাসনাতের সেই বিখ্যাত যে ফেসবুক স্ট্যাটাস, তোরা রাজুতে আয়, হ্যাঁ তোরা সব রাজুতে আয়, ঠিক আছে। এখন দেখেন স্টেট যখন শুরুতেই একটা মবকে স্পন্সর করতেছে, একটা মবকে ডেকে নিয়ে আসতেছে তার নিজের ব্যর্থতা ঢাকার জন্য, তারপর এটা তো প্র্যাকটিস হয়ে গেল, ছেলেপেলেরা মজা পেয়ে গেল যে ওকে ফাইন, তো দেশটা কি এখন ওই মবটাই চালাচ্ছে। আপনি দেখেন, আমি ঠিক এটা মানে কি বলবো, এবারে এই প্রশ্নের উত্তর আমি আসলেই দিতে যাচ্ছি না, আমাদের সবার চোখ কান খোলা, আমরা তো দেখতেছি মানে আমাদের সকল সমস্যার সমাধানটা কি এখন ওই মবরাই করবে কিনা? এইটা আমরা তো তাই দেখতে পাচ্ছি যে জোর যার মূল্য তার, পোলাপান পরীক্ষা পিছানোর জন্য তারা সচিবালয়ে ঢুকে পড়তেছে, ঠিক আছে। পরশু দেখলাম এয়ারপোর্টের সাথে একটা রাস্তা আছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ওইটা মূলত হচ্ছে এয়ারপোর্টের যারা যাত্রী তারা যত মানে কি সময় মতো এয়ারপোর্টে, কারণ ঢাকাটা খুব যানজটের শহর, ওই রাস্তা ঘিরে রাখছে ধরেন আপনার 10-15 জন ছেলে, তারা বলতেছে যে বড় লোকরা এইসব রাস্তা দিয়ে যা, এই রাস্তা সবার। এখন আপনি যদি পুরা নেশনটা যদি এরকম আনরুলি হয়ে যায় এবং পুরা নেশনটা যদি না জানে, তারা যদি না জানে কোথায় তাদেরকে থামতে হবে, এটা ঠিক 5ই আগস্টের আগে গণ অভ্যুত্থানের সময় এই ছাত্র এই জনতাকে আইন নিজে হাতে তুলে নিতে হয়েছিল। সেটা তো সব আন্দোলনেই হয়, সব অভ্যুত্থানেই হয়, কিন্তু তাই বলে কি দেশটা কি তারাই চালাবে কিনা? প্রস্তুত এইটাই যে তাদেরকে তো এক জায়গায় থামতে হবে, যাচ্ছে আমরা থামি, আমরা রাষ্ট্রের যে অর্গানগুলো আছে, রাষ্ট্রের যে এজেন্সিগুলো আছে, আমরা তাদের মতো কাজ করতে দিই। অবশ্যই সেই সব কাজের সমালোচনা বা তারা কোনো ভুল কাজ করলে সেগুলোর প্রতিবাদ আমরা করব, তবে সেই প্রতিবাদটা এরকম না যে আমরা রাস্তাঘাট বন্ধ করে দেব। আপনি শুধু এই ছেলেপেলেদের দিকে তাকালেও হবে না, কিন্তু আমাদের তো অনেক ইউটিউব পীর আছে, তারা বিভিন্ন দেশে বসে তারা আবার বলছে যে যাও তোমরা অমুক পত্রিকার সামনে গিয়া জিয়াফত করো, অমুক ভবন ভাঙো, তমুক করো, হ্যাং করো, ত্যাং করো। তাহলে মানে যেটাকে বলা হয় যে ওই যে স্বাধীনতাটা কিন্তু আসে হচ্ছে ফ্রিডম কামস উইথ সাম কাইন্ড অফ রেসপন্সিবিলিটিস। আপনার স্বাধীনতা কেবল এই না যে আমার যা মন চায় আমি তাই করবো, স্বাধীনতার একটা প্যাকেজ, সেটার মধ্যে দায়িত্ববোধও আছে যে আমি কি কি করতে পারবো, কি কি করতে পারবো না। তো আমার তো দেখা যাচ্ছে এই স্বাধীনতা বোধ বা স্বাধীনতার যে দায়বোধ বা দায়বদ্ধতা, এইটার না আমাদের তরুণ ছাত্রদের আছে, না আমাদের যারা বয়স্ক, যাদেরকে আমরা সিভিল সোসাইটি বলি, পীর বলি, তাদের মধ্যে। আচ্ছা রবি, এখন এই যে জুলাইয়ের অন্তর্বর্তীকালীন সরকার, তুমি একটু আগে বলছিলে যে আমরা যে প্রত্যাশা নিয়ে ডক্টর ইউনূসকে, একেবারে আমার মনে হয় যে এই ব্যাপারে কারো দ্বিমত ছিল না তাকে এই উপদেষ্টা পরিষদের প্রধান করার।
তো উনি যখন আছেন আমাদের, এবং উনি যখন একজন নোবেল বিজয়ী, তাই না? তো দেশে তো এখন শান্তি বর্ষিত হওয়ার কথা, এবং আমরা শান্তির পথেই যাওয়ার কথা। তো সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, একটার পর একটা দুর্ঘটনাই ঘটছে, এবং ভয়াবহ ভাবে ঘটছে। শুধু ঘটছে না, ভয়াবহ ভাবে ঘটছে, এবং নিরাপত্তা নেই, আমাদের আইনের শাসন নেই, কোনো কিছুই আমরা ঠিক মতো দেখতে পাচ্ছি না। তো এই অন্তর্বর্তীকালীন সরকারের এই যে এই সময়কালটাকে তুমি কিভাবে দেখছো? এটা সফল কি মনে হয় তোমার কাছে? না, এটা একমাত্র প্রফেসর ইউনূস এবং তার প্রেস সচিব, আমার বন্ধু, আমার বড় ভাই এবং আমার খুব শ্রদ্ধাভাজন সাংবাদিক শফিকুল আলম ছাড়া আর পৃথিবীর কেউ বলবে না যে এই সরকার সফল, আর কেউ বলবে না। আচ্ছা, কোনো বলার কোনো রাস্তা রাখেন। আমি আপনাকে কবিতা একদম সহজ সরল কথা বলি, দেখেন প্রফেসর ইউনূস, তার দক্ষতা নিয়ে আমার কোনো ডাউট নাই। উনি অনেকগুলো অর্গানাইজেশন উনি চালাইছেন, জীবনে চালাচ্ছেন, ওনার ডেফিনেটলি দক্ষতা আছে, এবং পৃথিবীর হেন কোনো পুরস্কার নাই যেটা উনি ওনার ব্যাগে ঢোকান নেই। সেই পুরস্কার পাওয়া একটা দক্ষতার বিষয়, ওনার দক্ষতা আছে। তো উনি যদি সেই দক্ষতার পরিচয়টা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দিতেন, বিশ্বাস করেন সাধারণ মানুষ তাকে বলতো যে স্যার আরো 5 বছর, যেটা একটা ঈদের জামাতে বলছে যে আমরা তো এই স্লোগানটা শুনতে পাচ্ছি যে ওনাকে 5 বছর থাকতে বলা। এখন আর কেউ বলছে না, এখন আর গত ঈদে বলছে, এবারের ঈদে আমি বলতে চাই না, কিন্তু আমার ধারণা ভবিষ্যতে ওনার ঈদের জামাতে নামাজ পড়তে যাওয়া ওনার জন্য দুরূহ হয়ে যাবে। কারণ মানে রাষ্ট্র যে চলবে তার যে ন্যূনতম মানে সুশাসনটা দরকার, যে গভর্নেন্সটা দরকার, এটা না মানে উনি কিভাবে যেন হেলায় হারাচ্ছেন। এবং উনি একবারও ভাবেন নাই, আমি জাস্ট একটু শেষ করে নিই, একবারও ভাবেন নাই যে উনি যখন ক্ষমতায় আসছিলেন, উনি যখন প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছিলেন, বাংলাদেশের সকল পক্ষ, আমি বিশেষভাবে মেনশন করতে চাই বিএনপি, তারা পর্যন্ত বলেছেন, এবং বিএনপির অনেক টপ লেভেল নেতাদের সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি, তারা বারবার একই কথা বলেছেন যে প্রফেসর ইউনূসকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না, তাকে যেভাবে যে কোনো মূল্যে হোক সফল করতেই হবে। এবং আমরা আমাদের যাদের চোখ কান খোলা আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল, অপরাপর রাজনৈতিক দল, এমনকি এনসিপি, তারা সবাই কিন্তু বাংলাদেশের সকল পক্ষ কিন্তু ওনাকে সহযোগিতা করার চেষ্টা করছে, এখন পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করছে। সেটাই তো, ব্যর্থ তো করতে দেয়া যাবে না, এবং ব্যর্থ যদি হয়, ব্যর্থ আমরা অনেকটাই হয়েছি, যেটা তোমার কথা সূত্র ধরে বলছি। এই যে ব্যর্থ হয়ে যাওয়া, এই ব্যর্থ হয়ে আমাদের কাছে আর কি অপশন আছে? ব্যর্থ হয়ে যাওয়ার পর ওখান থেকে আমরা কি আবার মাথা তুলে দাঁড়াতে পারবো? আমরা কি আবার সংগঠিত হতে পারবো? বা আমাদের জন্য বাংলা মানে কেমন একটা বাংলাদেশ অপেক্ষা করছে এই মুহূর্তে? এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুব কি বলবো সময় উপযোগী একটা প্রস্তাব করছেন। সেটা হচ্ছে যে এখন আমাদের কি করণীয় বা আমরা সফল হওয়ার জন্য কি করতে পারি। কারণ এই দেশটা তো আপনারও জন্মস্থান, আমারও জন্মস্থান। এই আমাদের সকল আবেগ, আমরা দেশের যত বাইরেই থাকি না কেন, আমাদের সকল আবেগ, অনুভূতি, আমাদের খাওয়া দাওয়া, আমাদের পোশাক পরিচ্ছদ সবই তো বাংলাদেশে। এই দেশটা তো আসলে আমাদের দেশ। আমরা তো মানে ব্যর্থ হয়ে যাচ্ছে বলে হাত উত্তেজ করতে পারি না। প্রফেসর ইউনূসের উচিত হবে হচ্ছে এই ব্যর্থতা বা এই যে ভাঙা গাড়ি নিয়ে উনি চলছেন, যে ডিফেক্টিভ গাড়িটা উনি চালাচ্ছেন, এই গাড়িটা বেশি দিন না চালানো, খুব ঝুঁকিপূর্ণ। উনি কবে যেন পুরো জাতিকে নিয়ে গভীর কোনো খাদে পড়ে যান, এই ভয়টাই আমার হয়। ওনার উচিত হচ্ছে খুব দ্রুত একটা নির্বাচন দেয়া। আমি জানি খুব দ্রুত নির্বাচন দেয়া, এটাতে অনেকেই ট্রিগার খাবেন যে তাহলে সংস্কার কিভাবে হবে, সংস্কার না করে নির্বাচন দিয়ে কি হবে। ভাই পরিষ্কার ভাবে বলি, প্রফেসর ইউনূস যদি এক লাইনের কোনো সংস্কার বাংলাদেশে করতে পারতেন, আমি রবি নিজে তার জন্য দাঁড়াতাম যে হ্যাঁ উনি পারবেন। উনি কিছুই করতে পারতেন না। উনি 2 পৃষ্ঠার বা 1 পৃষ্ঠার একটা জুলাই সনদ উনি তৈরি করতে পারছেন না। উনি এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে একটা সাংবাদিককে উনি অ্যারেস্ট করতেছেন হত্যা মামলা, এবং সেই সাংবাদিকের আসামি নাম্বার হয়তো দেয়া হইতেছে 600-700।
এক একটা মামলা 600-700 আসামি, উনি কোনো কিছুই করতে পারছেন। এটা কি রাষ্ট্র আসলে চলছে কার কথাতে? এই প্রসঙ্গে যখন বললে এই যে হত্যা মামলা, আমরা শুরু থেকে অগাস্টের 5 তারিখের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে হত্যা মামলায় সবাইকে গ্রেফতার করা হচ্ছে এবং সবাই হত্যা মামলায় গ্রেফতার হচ্ছে, এখন পর্যন্ত সেটাই হয়ে আসছে। তো প্রত্যেকটা বিষয়ের জন্য তো এক একজন উপদেষ্টা আছে, রাষ্ট্র পরিচালিত হচ্ছে কার দ্বারা এবং সিদ্ধান্ত কে নিচ্ছে? এটা আরেকটা ভালো প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের এই দুইটা অভ্যাস আমরা শেখ হাসিনার কাছ থেকে পাইছি। একটা অভ্যাস হচ্ছে যখন শেখ হাসিনার আমলে যখন কোনো মন্ত্রণালয়ে কোনো খারাপ কাজ হতো, আমরা বলতাম ওই মন্ত্রী হচ্ছে দোষী, আপা কিছু জানে না, আপাকে ভুল বোঝানো হচ্ছে। একই ন্যারেটিভ এখনো চলতেছে যে স্যার তো জানে না, স্যার তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নাই, স্যারকে হয়তো কেউ ভুল বুঝাচ্ছে। আরে স্যার জানে না, স্যার হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার বস হচ্ছে স্যার। স্বরাষ্ট্র উপদেষ্টা বা আইন উপদেষ্টা বা শিক্ষা উপদেষ্টা কেউ যদি তার দায়িত্ব অবহেলা করে, সে যদি তার দায়িত্ব ঠিক মতো পালন করতে না পারে, এটা স্যারেরই দায়িত্ব যে তাকে ওই দায়িত্ব থেকে সরিয়ে অন্য কাউকে নিয়ে আসা, দক্ষ লোককে নিয়ে আসা। স্যার এটা করতেছেন না, বরঞ্চ স্যারের সাঙ্গপঙ্গরা বলতেছে স্যারকে ভুল বুঝানো হচ্ছে। আর 2 নম্বর কথা দেখেন, 2 নম্বর হচ্ছে একবার মির্জা ফখরুল একটা কি ককটেল ফুটানো, মানে সে কোথায় যেন বোম ফুটাইছে, এই মামলায় তাকে আসামি করে তাকে জেলে পাঠায় দেওয়া হয়েছে। ঠিক আছে, ওই সময় উনি দেশেই ছিলেন না বা এরকম কিছু। এখন কি একই ঘটনাগুলো ঘটতেছে না? আপনি একজন সাংবাদিক, সে যদি অন্যায় করে থাকে, ডেফিনেটলি সে অন্যায় করছে, সে জাতিকে মিথ্যা তথ্য দিছে, সে জাতির সাথে প্রতারণা করছে, সে তার সাংবাদিক পরিচয় ব্যবহার করে সে দুর্নীতি করছে। সেই দুর্নীতিগুলো অদৃশ্য কোনো দুর্নীতি না, দৃশ্যমান দুর্নীতি। আপনি তাকে সেই সব অভিযোগে গ্রেপ্তার করেন, সেই সব অভিযোগে গ্রেপ্তার করে তাকে শাস্তি দেন। কিন্তু ওইগুলি না করে যখন আপনি তাকে একটা হত্যা মামলায় ঢুকায় দেন, দেখা গেল যে ওই সাংবাদিক হয়তো সেই সময় ছিল রামপুর এলাকায়, তার সিলেটের একটা হত্যা মামলা আপনি ঢুকায় দিলেন। তার মানে হচ্ছে আপনি নিজেও চান না যে এই বিচারটা হোক, ওই সাংবাদিক শাস্তি পায়। বরঞ্চ আপনি যখন একজন অপরাধীকে অন্য একটা অপরাধে তাকে যখন তার বিরুদ্ধে যখন অভিযোগ ফ্রেম করেন, আমি আপনাকে লিখে দিতেছি যে কয়টা সাংবাদিক গ্রেপ্তার হয়েছে না, এই সব কয়টা দেখবেন যে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থার পুরস্কার, গ্র্যান্ট, এইসব পাচ্ছে। এবং এই জন্য কে দায়ী? দায়ীটা কে আপনি বলেন? আপনি কি খালি হাসনা সার্জিসদেরকে দোষ দেবেন? হাসনা সার্জিস তো একা না, এখানে তো একজন মানে নোবেল লরিয়েট, একজন শান্তির এক্সপার্ট আছে এবং অনেক বিজ্ঞ লোকেরাও আছে ওনার সাথে। সব মানে ওনার ইয়েতে পিএইচডি ভরা। ঠিক আছে, পিএইচডি, ইংরেজি ভালো বলে, সুন্দর প্রেজেন্টেশন দেয়, বিদেশে পড়ালেখা করছে। ঠিক আছে, আচ্ছা আমি সরি মানে 1 বছরে সেই আমরা শুধু কথাই বলতে পারি। আসলে আমরা আমাদের কাজ কথা বলা, আমরা কথাই বলতে পারি, কিন্তু যারা কাজ করার জন্য ক্ষমতায় আছেন, যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, তাদের কাজ তো কথা না, তাদের কাজ হচ্ছে কাজ করে দেখানো। তারা সেই দায়িত্বে আছে। হ্যাঁ, এবং কাজই কথা বলবে, কাজ তাদের হয়ে কথা বলবে। কবিতা, আমি জাস্ট আপনাকে এখানে আবারও একটু আমি জাস্ট আপনাকে একটা ঘটনার কথা স্মরণ করাই দিই। শেখ হাসিনা যখন পালায় যায়, আমাদের এখানে বোধহয় রাত 3টা বাজে, আমি কিন্তু কোনো কিছু না বলে আপনাকে ফোন দিচ্ছি। তারপর আমরা কিন্তু রাত 3টা থেকে কথা বলা শুরু করছি, কথা বলেই যাচ্ছি, একটু পর পর এই খবর সেই খবর। তারপর কিন্তু আমরা একটা জায়গায় সবাই একত্রিত হইলাম এবং খেলা ওই বোধহয় আমরা 40-50 জন একত্রিত, কেউ কাঁদতেছে, কেউ চিল্লাচ্ছে, কেউ হইচই করতেছে। কবিতা, আমাদের কথা বলার, আমরা কথা বলবো, কেন বলবো না? এটা তো আমাদের আবেগের সাথে জড়িত। আপনার কি মনে আছে আপনি কতবার ফোন দিয়ে কাঁদছেন যে রবি দেখছো একটা ছেলে মারা গেছে, লাশটা রিক্সায় কিভাবে ঝুলতেছে, রবি দেখছো পুলিশের গাড়ির উপর থেকে আমি না রাত্রে খেতে পারতেছি না, আমি না ঘুমাইতে পারতেছি না। দেখেন, ওই ছেলেটা আমার আপনার কেউ না। বাংলাদেশ যদি রসাতলে যায়, আপনার কোনো কিছু, আপনি আমেরিকায় আছেন, খুব ভালো একটা জীবনযাপন করতেছেন, কিছু যায় আসে না, তারপরেও ওই যে আত্মার যে টানটা। আচ্ছা, সেই কথা রবি, তোমার এই কথা সূত্র ধরে আমি জাস্ট বলতে চাচ্ছি যেটা, একজন মুগ্ধ, একজন আবু সাইদ এবং তাদের মতো আরো হাজারো মায়ের বুক খালি হয়েছে। এখনো যারা জুলাই যোদ্ধা, তারা এদের মধ্যে এখনো অনেকে হাসপাতালে লড়ছে, তাদের সুচিকিৎসা হচ্ছে না।
তো আমাদের এই যে এতগুলো মানুষ, এতগুলো ছেলের, এতগুলো সন্তানের যে জীবন গেল যে জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে, সেই জুলাই অভ্যুত্থান আজকে 1 বছর হয়ে গেল, আমরা এখনো সংস্কারে টিকে আছি। এই সংস্কার আমাদের দেশে, এই যে সংস্কার, এই সংস্কার কি আসলেই কোনো গুণগত পরিবর্তন হয়েছে কিনা বা হওয়ার সম্ভাবনা আছে কিনা, আর কোন ধরনের কোনো একটা সংস্কার হয়েছে সেই সম্পর্কে তুমি যদি একটু বলো। একটা সংস্কারের কথা আমি বলবো, এটা স্বীকার করতেই হবে, এবং একটা সংস্কার মানে কি এক ধরনের, ঠিক এটাকে আমি সংস্কার বলবো না, এক ধরনের সংস্কৃতির পরিবর্তন ঘটেছে। যেমন ধরেন আমি নির্ভয়ে, আমি আর আপনি নির্ভয়ে, বা আমি নির্ভয়ে ইউনূসের সমালোচনা করতে পারছি, বা ক্ষেত্র বিশেষে তার সম্পর্কে রূঢ় কথা বলতে পারছি, উপদেষ্টাদের ব্যাপারে রূঢ় কথা বলতে পারছি। এটা শেখ হাসিনার আমলে অত সহজ ছিল না, এটার জন্য একটা কনসিকুয়েন্স ভোগ করতে হতো। কিন্তু এখানে একটা কিন্তু আছে। কি কিন্তু? সেটা হচ্ছে ধরেন গত 2 সপ্তাহে 2 জন উপদেষ্টার নামে 2টা বড় দুর্নীতির অভিযোগ আসছে। একজন হচ্ছে আমাদের ওই যে আইসিটি বিষয়ক, ওই যে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী আইসিটি বিষয়ক, তার বিরুদ্ধে একটা প্রথম আলো একটা রিপোর্ট করেছে। আর একটা হচ্ছে আসিফ মাহমুদের বাবার নিয়ে বাংলা ভিশন একটা রিপোর্ট করেছে। তারা রিপোর্ট করেছে, এইটুক সফলতা। কিন্তু এই রিপোর্টের পরে 2 জনই যে ভাষা, এই মানে আপনার বিরুদ্ধে একটা রিপোর্ট হয়, আপনি যদি মনে করেন এই রিপোর্টটা মিথ্যা, আপনি কি করবেন? আপনি জোরালো তথ্য প্রমাণ সহকারে বলবেন যে এই রিপোর্টটা এই কারণে মিথ্যা। সেটা না করে তারা কি বলল, যে প্রথম আলো হচ্ছে সামিট গ্রুপের টাকা খায়, সামিট গ্রুপের তারা ব্যবসার সুবিধার জন্য তারা একটা গ্রুপের নাম দিল, আর বললো হচ্ছে, আসিফ বললো যে এটা ইশাকের চ্যানেল, ও তো এইসব কথা বলবে। একদম আপনি দেখেন শেখ হাসিনা যে ভাষায় কথা বলতো, এই ভাষাটা না এরা খুব দ্রুত শিখে গেছে। অর্থাৎ আমাদের কোনো পরিবর্তন হয়নি না, সেই অর্থে গুণগত পরিবর্তন আজকে বলতেছে, কালকে এসে আমার ধারণা বাইন্ধা নিয়ে যাবে। এবং যদি বলি, জিজ্ঞেস করি যে জুলাইয়ের বড় অর্জনটা কি, সেটা তুমি একটা কথা বললে, এবং বড় ব্যর্থতাটা কি? বড় ব্যর্থতা হচ্ছে ওই যে আপনি একটু আগে আবু সাইদ বা মুগ্ধের কথা বলছিলেন, আবু সাইদ কিংবা মুগ্ধ, এদের যে আত্মত্যাগ, এই মানে এটা বলতে গেলে আমার মানে এটা খুব কষ্ট হয় যে এদের যে আত্মত্যাগ, এরা কিন্তু জানতো যে বাংলাদেশে শহীদদের মর্যাদা কখনোই আমরা ঠিক মতো দিতে পারিনি। বাংলাদেশে 52-তে যারা মারা গিয়েছেন, 69-এ যারা মারা গিয়েছেন, 71-এ যারা মারা গিয়েছেন, 90-এ যারা মারা গিয়েছেন, কিংবা বিভিন্ন আন্দোলনে, ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন, এই রাষ্ট্র তাদেরকে কোনোদিন কোনো মর্যাদা দেয়নি। তাদের রক্তের ওপর, তাদের মায়ের, তাদের পরিবারের চোখের জলের ওপর যে দেশ দাঁড়িয়ে, সেই দেশের সমস্ত ঘি মধু সমস্ত কিছু চুরি করে নিয়ে গেছে, ক্রেডিট নিয়ে গেছে অন্য একটা পক্ষ। এই বাস্তবতায় দাঁড়িয়েও এইসব ছেলেপেলেরা 2 হাত বাড়িয়ে দিয়েছে যে আমি এই অনাচার আমি চলতে দিতে পারি না। মুগ্ধ পানি নিয়ে নেমেছে যে আমি আমার সহযোদ্ধাদের জন্য আমি পানি দেব। অনেক খালাম্মা আছেন যাদেরকে আমি দেখছি বাসার বারান্দা থেকে পানির বোতল ছুঁড়ে মারছেন, অনেকে বাসা থেকে রুটি রান্না করে নিয়ে আসছেন, অনেকে নুডলস রান্না করে নিয়ে আসছেন। একজনকে দেখলাম সে পকেট ভর্তি টাকা নিয়ে আসছেন, যে যদি মানে টাকা দিয়ে যদি ছেলেপেলেরা কিছু কিনে খায়, কিছু খেতে খায়। এই যে এই মানুষ নিঃস্বার্থভাবে এই 1400-র উপর লোকজন প্রাণ দিল এবং কয়েক হাজার ছেলেপেলে পঙ্গু হলো, দৃষ্টিশক্তি হারাইছে কয়েকশো ছেলেপেলে, সারা জীবন তারা চোখে দেখতে পারবে না। আমার মনে হয় প্রফেসর ইউনূস বা এই সরকার গত 1 বছরে এই শহীদ পরিবার, আপনাদের ধরেন আমি যদি একটা রাফ হিসাবও করি, 1400 শহীদ পরিবারকে উনি কি একবার উনার ইয়েতে কি যমুনার জল দেখতে কালো, রং দেখিতে লাগে ভালো, হ্যাঁ, তো উনি কি একবার ওইখানে নিয়ে একবেলা ডিনার করাতে পারতেন না? করেছেন তো প্রথম দিকে ওইটা তো ধরেন। তারপর উনি এতবার বিদেশে গেল, উনি কি করতে পারেন না যে বিদেশে আমার সাথে 5-6 জন প্রেস টিম যায়, তাদের কাজ হচ্ছে মোবাইলে ছবি তোলা, টুস করে ছবি তোলা। আমি এই ছবি তোলা পার্টি বাদ দিয়ে বা এই পার্টিটাকে ছোট করে আমি 2টা শহীদ পরিবারকে নিয়ে যাই।
এই কথাটার সাথে আরো একটি কথা আসছে। তুমি বলছিলে যে আমরা ৭১-এ যেটা দেখেছি মুক্তিযুদ্ধের সময়, খুব ছোট ছিলাম, তারপরেও আমার মনে আছে আমরা যখন রাস্তায় বের হয়েছি বাড়ি থেকে গ্রামের দিকে যাচ্ছি, প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা দরজার সামনে, বাড়ির দরজার সামনে লোক দাঁড়িয়ে আছে। কেউ কাঁচা আম দিচ্ছে, কেউ পানি দিচ্ছে, কেউ ভাত, কেউ ডাল, লাইক ধামা ভরে 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 নিয়ে আসছে, দিচ্ছে। এই আমরা জুলাইতেও তাই দেখেছি যে প্রত্যেকটা বাসার, যেহেতু তাদের সন্তানেরা গেছে আন্দোলনে, তারা প্রত্যেকটা বাড়ি থেকে মা, বাবা, ভাই, বোন প্রত্যেকে নেমে এসেছে। যেমন মুগ্ধ, মুগ্ধ তো সবাইকে পানি দিয়ে সবাইকে পানি খাওয়াচ্ছিল। সে তো এই আন্দোলনের সাথে একাত্মতা তার ঘোষণা করেছে, কিন্তু সে জড়িত ছিল না, সম্পৃক্ত ছিল না। সেই মানুষটাকেও চলে যেতে হয়েছে। তো এখানটাতে আমার প্রশ্ন হচ্ছে, এখন আমরা যে এই জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে সবাই যেভাবে ভাগাভাগি করছি, এবং কে কতটুকু করেছে, কে কতটা দিয়েছে, এই একটা গণতান্ত্রিক বাংলাদেশকে আনার, একটা নির্বাচন প্রক্রিয়া আনার, এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে আমরা কেন আন্দোলনটা করেছিলাম, একটা গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছি আমরা। আমাদের চাইবার তো আর কোনো কিছু ছিল না, দেশে যেন গণতন্ত্র, আমার ভোটটাকে যেন আমি দিতে পারি, সেটার কারণেই তো হয়েছে। তো এই এখন এই যে সবাই যে যার যার কৃতিত্ব নিয়ে মারামারিটা করছে, এবং ভবিষ্যতের বাংলাদেশ, আমি এইটা সম্পর্কে শুনেই আজকের আলোচনাটা শেষ করব তোমার কাছ থেকে। তুমি কি বলবে, ভবিষ্যৎ কি অপেক্ষা করছে বাংলাদেশের, এবং এই যে আমাদের কৃতিত্ব ভাগাভাগি, এটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছবে, আমরা কি আসলেই নির্বাচন পাচ্ছি কিনা? হ্যাঁ, আমি আপনি শেষ করতে চাইলেও আমি আপনাকে শেষ করতে দেব না। ঠিক আছে, আমার কিছু কথা আছে। এক নম্বর কথা হচ্ছে যে আপনি যদি একটা বলকে পাহাড় থেকে ছাড়েন, সেই বল নিচে পড়বে। হ্যাঁ, পদার্থ বিদ্যার সূত্র তাই বলে, সে নিচের দিকে যাবে। সে এক গ্যাসের বেলুন হলে সে উপরের দিকে উঠে যাবে, বাট সে নিচের দিকে আসবে। এই যে কৃতিত্ব চিন্তার কথা যে বললেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনি ধরছেন। এই প্রবলেমটা শুরু করছে হচ্ছে প্রফেসর ইউনূস নিজে এবং তার প্রেস টিম। তারা অমুক এরকম ৪-৫টা ছেলেকে দেখাইছে, এরা হচ্ছে সমন্বয়ক, এরা হচ্ছে মাস্টার মাইন্ড, এরাই আন্দোলনের মূল চালিকা শক্তি বলে তাদেরকে হিরো বানাইছে। ফলে যে আন্দোলন, আপনি দেখেন কুড়িগ্রামের যে ছেলেটা মারা গেছে, ও কি মাস্টার মাইন্ডকে চিনে? ও কি টিএসসি যে গুরুবার ৫ চক্র ওইটাতে যাইতো? ও কি ঢাকা ইউনিভার্সিটির এইসব ছাত্র নেতাদের চিনে? তাইলে যে রিকশালা মারা গেল, ও কাকে চেনে? ঢাকা ইউনিভার্সিটির কয়টা ছেলে মারা গেছে আন্দোলনে? 0। মারা গেছে মাদ্রাসার ছেলে পেলে, মারা গেছে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলে পেলে। বড় লড়াই তারা করেছে, মারা গেছে শ্রমিক। তো আপনি দেখেন, এই যে মাদ্রাসা, প্রাইভেট ইউনিভার্সিটি, শ্রমিক এবং সাধারণ জনতা, এই 4টা গ্রুপকে প্রফেসর ইউনূস কোথায় জায়গা দিচ্ছেন এই রাষ্ট্রে? কোথাও উনি দেন নাই। উনি বরং ধরেন জাতিসংঘের সামিট উনি আসলেন, ওটা আমি কাভার করতে গিয়েছিলাম। উনি ওইখানে ক্লিনটন ফাউন্ডেশনের একটা অনুষ্ঠানে উনি কি করলেন, একজনকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিলেন। পরবর্তীতে তাকে কালক্রমে উপদেষ্টা বানানো হলো। সেই ছেলেটাকে আমি খুবই পছন্দ করি। মাহফুজ এই সময়কার একজন সাংঘাতিক বুদ্ধিমান, মেধাবী এবং অত্যন্ত পড়ালেখা জানা একটা ছেলে। কিন্তু ক্রেডিট চিন্তা এটা শুরু করছেন প্রফেসর ইউনূস নিজে। এরপর তো বাকিরা তো তার সেই পদাঙ্ক অনুসরণ করেই যাচ্ছে। এবং মাঝখানে এই 1400 লাশ, এই 14 তাদের কবরে ঘাস গজাচ্ছে। এই 1400-র মধ্যে একটা অংশ আছে যাদের এখনো মরদেহ শনাক্ত করা হয়নি, একটা ছোট ছোট গণকবর আছে। একটা বড় অংশ আছে যাদের চোখে ট্রিটমেন্ট ঠিক মতো হয়নি, আর একটা বড় অংশ আছে যাদের ট্রিটমেন্ট হচ্ছে না। আবার একই সাথে আরেকটা অংশ আছে, তারা আবার কয়েকটা হাসপাতাল দখল করে রাখছে, যা আমরা সমন্বয়ক। হ্যাঁ, সমন্বয়কদের নাম কি দিছে লোকজন এখন? মবন্বয়ক। ঠিক আছে, এই কাজগুলো তো উনি শুরু করছেন। উনার তো শক্ত হাতে এটা দমন করার কথা ছিল। এই প্রেক্ষাপটে দাঁড়ায় যদি আপনি বাংলাদেশের ভবিষ্যৎ দেখার চেষ্টা করেন, আমি বলি বাংলাদেশের ভবিষ্যৎ অ্যাভেলেবল ডাটার ওপর বাংলাদেশের ভবিষ্যৎটা বলা খুব সহজ। সেটা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ ভালো না, কিন্তু আমরা তারপরে হতাশাবাদী হইতে চাই না। দেখেন, আজকে তথ্য উপদেষ্টা
তিনি সরকারে আছেন, তিনি নিজে ফেসবুকে স্ট্যাটাস দিলেন যে উনি 1-11 পদধ্বনি শুনতে পাচ্ছেন, সরকারের একজন সিটিং মিনিস্টার। বাট আমি তার এই সত্য ভাষণের জন্য আমি তাকে ধন্যবাদ জানাই যে উনি ওনার মনের কথাটা বলছেন, কিন্তু ওনাকে একই সাথে ভাবতে হবে যে উনি একজন মন্ত্রী, উনি হুট করে এমন কোনো কথা বলবেন না যেটা আমাদের মনে আশঙ্কা এবং আতঙ্ক জাগাবে। তো সমস্ত ডাটা, সমস্ত বাস্তবতা নিরিখে বলা যায় বাংলাদেশের ভবিষ্যৎ খারাপ। কে জানে, হয়তো একটা নির্বাচন হলে, একটা নির্বাচিত সরকার আসলে হয়তোবা হয়তোবা। তো আমরা আসলে আশাবাদী হতে হতে আমরা স্বপ্ন দেখতে দেখতেও আমাদের স্বপ্ন থেমে যাচ্ছে। এবং এই যে 1 বছর আমাদের, আমার মনে হয় যে সর্বস্তরের মানুষের যে সাপোর্ট ছিল এবং সবাই একসাথে আমরা গান গেয়েছি, একসাথে আমরা কাজ করেছি, একসাথে আমরা চেয়েছি দেশের একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত আসুক দেশ, এবং একটা যেন সুসংগঠিত দেশ আমরা দেখতে পাই। সেই স্বপ্নও আমাদের ব্যর্থ হতে চলেছে। আমরা খুশি, আমরা আনন্দিত, আমরা আশাবাদী বা স্বপ্ন আর দেখতে পারবো কিনা সেটা তো আর বলতে পারছি না, কিন্তু আমার কষ্ট হচ্ছে এটা ভেবে যে আমাদের যে নতুন প্রজন্ম, এই নতুন প্রজন্ম কোন বাংলাদেশ ধারণ করবে তাদের বুকে, এবং কোন বাংলাদেশ নিয়ে তারা এগিয়ে যাবে, কোন বাংলাদেশ তারা তৈরি করবে, সেটা নিয়েই কিছুটা আশাহত, দ্বিধা দ্বন্দ্বে আমরা পড়েছি এবং ব্যথা লাগে, বুকে এক ধরনের ব্যথা হয়। এবং আমি মনে করি যে আমরা যদি একটা নির্বাচন করতে পারি এবং একটা নির্বাচিত সরকার যদি আসে, তারা যদি প্রফেসর ইউনূসের চাইতে জাস্ট 20% ভালো পারফর্ম করে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, তারা না কবিতা অমর হয়ে থাকতো, একদম অমর হয়ে থাকতো। আসলে আমরা যেটা করতে পারি সেটাই বলি। আমাদের যারা শহীদ হয়েছে, যারা এই আন্দোলনে পথে নেমেছিল, যাদের পরিবার তাদের হারিয়েছে, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই এবং আমরা এক বুক আশা নিয়ে আবারও জেগে থাকি একটা নতুন বাংলাদেশের, যে বাংলাদেশ আমাদেরকে গণতন্ত্রের কথা বলবে, যে বাংলাদেশ নতুন লাল সবুজের পতাকায় পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।